আমি সেট 3 শুরু করব আবার ওই একই 15টা কোশ্চেন টপিক তোমাদের পুলিশ ওরিয়েন্টেড যা যা ইম্পর্টেন্ট সেগুলোর উপরে। তো প্রথম প্রশ্ন আমাদের সেটা হচ্ছে ইংরেজ সরকারের দেওয়া কোন উপাধি গান্ধীজি অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন? ব্রিটিশদের দেওয়া একটা উপাধি যেটা গান্ধীজি অসহযোগ আন্দোলন অর্থাৎ 1920-তে ওই উপাধিটা বর্জন করেছিলেন। তো সেই উপাধিটার নাম হচ্ছে কাইজার ই হিন্দ, কাইজার ই হিন্দ বা কাইজার এ হিন্দ। তো এখানে কাইজার যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে এর অর্থ হচ্ছে সম্রাট, আর এটা জার্মানি মানে জার্মান শব্দ আর কি। তাহলে কাইজারি হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তানের সম্রাট। তো এই উপাধিটা গান্ধীজিকে ব্রিটিশ সরকার দিয়েছিল। তো মূলত ব্রিটিশ সরকার এই কাইজারি হিন্দ হচ্ছে একটা স্বর্ণপদক, আর এই স্বর্ণপদকটা ব্রিটিশ সরকার 1900 থেকে 1947 সাল পর্যন্ত দিয়েছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়েছিলেন। তো তার মধ্যে গান্ধীজি সবচেয়ে ফেমাস ব্যক্তি এবং গান্ধীজি এই উপাধিটা ত্যাগ করেছিলেন, সেই অর্থে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই কাইজারি হিন্দ যেটা এটা গান্ধীজি পেয়েছিলেন 1915 সালে, যখন মানে এখানে দুটো কারণে পেয়েছিলেন, মানে দুটো মতবাদ রয়েছে। একটা হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গেছিলেন, সেখানে তিনি অ্যাম্বুলেন্স পরিষেবায় যুক্ত ছিলেন, তো সেই অর্থে যেহেতু সেই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল। আর দ্বিতীয় হচ্ছে তিনি 1915-তে দেশে ফিরে আসেন, এবং যখন তিনি দেশে ফিরে আসেন তখন মানে ব্রিটিশরা যেহেতু যুদ্ধে ব্যস্ত ছিল, তো তিনি ভারতীয়দের কাছে আবেদন করেছিলেন যে ব্রিটিশরা যুদ্ধে ব্যস্ত, অতএব এই সময় তাদেরকে বিব্রত করা ঠিক হবে না। তো এই দুটো মতবাদ রয়েছে, তো এই দুটো মতবাদের যেটা তোমরা অপশনে পাবে সেটাকেই তোমরা সঠিক হিসেবে ধরবে। তো যাই হোক, এই কাইজারি হিন্দ উপাধি পাওয়ার পেছনে কিন্তু এইটা কারণ, আর এটা গান্ধীজি পেয়েছিলেন 1915 সালে, আর এই উপাধিটা গান্ধীজি ত্যাগ করেছিলেন 1920 সালে অসহযোগ আন্দোলনের সময় এই উপাধিটা গান্ধীজি ত্যাগ করেছিলেন। আর একটা জিনিস বলে রাখি, এই কাইজারি হিন্দ এটা কিন্তু একটা প্রজাপতিরও নাম আছে। তো সেই প্রজাপতিটা হচ্ছে অরুণাচল প্রদেশের হচ্ছে স্টেট বাটারফ্লাই। এই প্রজাপতিটা হচ্ছে অরুণাচল প্রদেশ সেখানকার কিন্তু রাজ্য প্রজাপতি, অরুণাচল প্রদেশের রাজ্য প্রজাপতি, আর সেটা হচ্ছে কাইজারি হিন্দ। অতএব কাইজারি হিন্দ থেকে আমাদের দু রকমের প্রশ্ন আসতে পারে, যে কাইজারি হিন্দ কে ত্যাগ করেছিলেন সেটা গান্ধীজি, আর কাইজারি হিন্দ কোন রাজ্যের রাজ্য প্রজাপতি, তবে সেক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার যেটা বিষয় সেটা হচ্ছে গান্ধীজি সংক্রান্ত আমাদের কিছু ইনফরমেশন খুব প্রয়োজন, কারণ গান্ধীজি একটা উল্লেখযোগ্য এবং অন্যতম স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি হিসেবে পরিচিত। তো গান্ধীজি থেকে প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো প্রথম হচ্ছে জন্ম হচ্ছে 1869 2 অক্টোবর, 2রা অক্টোবর গান্ধীজির জন্ম গুজরাটের পোরবন্দরে। এরপরে গান্ধীজি 1893 সালে তিনি সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকাতে তিনি ওকালতির সূত্রে গিয়েছিলেন, আর সেখান থেকে তিনি ফিরে আসেন হচ্ছে 1915 সালে 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। এই যে গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি ভারতে ফিরে এসেছিলেন, তো সেই জন্য এই 9 জানুয়ারি দিনটাকে আমাদের ভারতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। এটাকে আমাদের ভারতবর্ষে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় হচ্ছে 9 জানুয়ারি। এবছর 2025 সালের প্রবাসী ভারতীয় দিবস হয়েছে কোথায়? ভুবনেশ্বর কোথায়? উড়িষ্যাতে। আর এটা কততম? এটা হচ্ছে 18তম প্রবাসী ভারতীয় দিবস। এই দিনের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যে মানে ইন্ডিয়ান ডায়াসপোরা গোটা পৃথিবী জুড়ে ভারতীয় ছড়িয়ে আছেন, তারা এনআরআই বলা হচ্ছে, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তো তাদেরকে তারা বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, সেই ব্যক্তিদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার এই পুরস্কারটা চালু করেছে, প্রবাসী ভারতীয় দিবস এবং প্রবাসী ভারতীয় সম্মান সেটা চালু করেছে। এই বছর 18তম ছিল 2025-এ, সেটা ভুবনেশ্বর উড়িষ্যাতে হয়েছে। আর কবে 8 থেকে 10 জানুয়ারি এই তারিখে এই বিষয়টা হয়েছিল। তো যাই হোক, গান্ধীজি দেশে ফিরে আসেন কবে? 1915 সালে। দেশে ফিরে আসার পর তিনি একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সময়কার তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতীয় রাজনীতি সংক্রান্ত বিষয়ে তিনি ইন্টারেস্ট জানান।
তখন সেই বিখ্যাত ব্যক্তি গান্ধীজিকে বলেছিল যে আগে তুমি ভারত ঘোরো, ভারতকে আগে চেনো, এখানকার মানুষজনকে বোঝো, তারপরে তুমি ভারতের পলিটিক্সের সঙ্গে যোগ দিও। তো সেই বিখ্যাত ব্যক্তি হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু, অর্থাৎ গান্ধীজির যে রাজনৈতিক গুরু যিনি ছিলেন, রাজনৈতিক গুরু, তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। কি নাম? গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু জাতীয় কংগ্রেসের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। এই গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে বেনারস কংগ্রেস অধিবেশন যে হয়েছিল তার সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। আর তিনি একটা দল প্রতিষ্ঠা করেছেন, দল বলতে একটা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে বলা হয় সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। আর এই গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে রাজনৈতিক গুরু কার? গান্ধীজির। যেরকম আগের ভিডিওতে তোমরা দেখেছো নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস, সেরকম গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। যাই হোক, গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শ অনুযায়ী গান্ধীজি প্রথম মনোনিবেশ করেন হচ্ছে ভারতের ছোট ছোট এলাকাগুলোতে কৃষক শ্রমিক তাদের দাবি দাওয়াগুলো নিয়ে প্রথম মনোনিবেশ করেন। আর এখানেই গান্ধীজির প্রথম আন্দোলন 1970 চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ এখানে কি হয়েছিল? এখানে নীলকর সাহেবদের অত্যাচারে নীল চাষি যারা ছিল তাদের যে অত্যাচার, সেই অত্যাচারটাকে তিনি সবার সামনে তুলে ধরেন এবং কর না দেওয়ার আন্দোলন শুরু করেন। তো এই সমস্ত কিছু নিয়ে বিষয়টা গোটা ভারত জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এই যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, এখানে গান্ধীজিকে চম্পারণ সত্যাগ্রহের জন্য আহ্বান জানিয়েছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে রাজকিশোর শুক্লা। রাজকিশোর শুক্লা, তিনি গান্ধীজিকে আহ্বান করেছিলেন যে চম্পারণে আসুন এবং আন্দোলন সংগঠিত করুন। আর এখানে গান্ধীজি যখন আন্দোলন করতে যান তখন তিনি লোকাল স্তরে বিহারের স্থানীয় নেতাদের নিয়েছিলেন, ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, মজাহারুল হক, এদেরকে সাথে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। নেক্সট 1917 পরে 1918 সালে গান্ধীজি দুটো আন্দোলন করেছিলেন। একটা হচ্ছে তার আমেদাবাদ, আর একটা হচ্ছে খেদা। এই দুটোই কিন্তু হচ্ছে গুজরাটে। খেদা অথবা কইরা, একই জায়গার বিভিন্ন রকম উচ্চারণে বিভিন্ন রকম নাম। তো আমেদাবাদ যেটা করেছিলেন গান্ধীজি, সেটা ছিল সুতাকল, স্পিনিং মিল। সেই সুতাকলের শ্রমিকদের হয়ে তিনি আন্দোলন করেছিলেন বেতন বৃদ্ধির দাবিতে। এইখানে গান্ধীজি কিন্তু প্রথম অনশন করে। গান্ধীজির প্রথম অনশন কিন্তু আমেদাবাদে, কটন মিল টেক্সটাইল যেটা ছিল সেখানে আন্দোলন শ্রমিকদের হয়ে, সেখানে প্রথম অনশন 1918-এ। আর 1918-এ আর একটা আন্দোলন গান্ধীজি করেছিলেন, সেটা হচ্ছে খেদা বা কইরা বা খেরাতে। সেটা হচ্ছে তুলা চাষি যারা ছিল তাদের হয়ে আন্দোলন করেছিলেন। আর এখানে গান্ধীজি প্রথম অসহযোগ আন্দোলন এখানে প্রথম হয়। আমরা যেটা অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির সম্পর্কে জেনে থাকি সেটা 1920, কি ওটা সর্বভারতীয় স্তরে, কিন্তু স্থানীয় স্তরে খেদা বা কইরা বা খেরা যেটা গুজরাটে, সেখানে গান্ধীজি যে তুলা চাষিদের হয়ে যে আন্দোলনটা করেছিলেন সেটা কিন্তু গান্ধীজির জীবনের প্রথম অসহযোগ আন্দোলন ভারতে। তো এইটা তোমাদের খুব মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে 1918 সালে আমেদাবাদ অনশন করেছিলেন প্রথম, আর 1918 সালেই খেদা বা কইরা বা খেরাতে তিনি হচ্ছে অসহযোগ আন্দোলন করেছিলেন। এরপরে গান্ধীজি চলে আসে হচ্ছে তোমার 1920 সালে গান্ধীজির হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। গান্ধীজির জীবনের একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, যেটা গোটা ভারত জুড়ে এই আন্দোলনের প্রভাব পড়েছিল। এবং এই আন্দোলনের সূত্রেই যখন গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই অহিংস আন্দোলনটা হিংসার রূপ নেয়, যার ফলে তিনি সেই আন্দোলন প্রত্যাহার করে নেন, সেটা 1922-তে। সেটা হচ্ছে গোরক্ষপুরে যে পুলিশকে ঘরের মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনার রেসপেক্টে এটা তুলে নেওয়া হয়। এরপরে গান্ধীজির আর একটা বিখ্যাত ঘটনা হচ্ছে তোমার 1920 পরে 1930 সালে, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন বলতে এখানে তোমার লবণ সত্যাগ্রহ যেটা বলা হয়, ডান্ডি মার্চ, সেটা 1930 সালে। আর 1942 সালে গান্ধীজির আর একটা বিখ্যাত 1942 সালে, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তো এগুলো কিন্তু গান্ধীজির সঙ্গে বিখ্যাত কিছু আন্দোলন, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া গান্ধীজির ওপরে আরও বেশ কিছু কোশ্চেন আসে আমাদের পরীক্ষাতে, সেই টপিকগুলো একটু বলে দিচ্ছি।
তোমাদের গান্ধীজির থেকে আসে, সেটা হচ্ছে গান্ধীজির কিছু বই বা পত্রিকা, সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে। একটা হচ্ছে হরিজন পত্রিকা, এটা এটা গান্ধীজি সম্পাদনা করতেন, পরিচালনা করতেন, হরিজন পত্রিকা। আর গান্ধীজির একটা বই হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন মাথায় রাখবে। এই ইন্ডিয়ান ওপিনিয়ন হচ্ছে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন সেখানে কিন্তু তিনি এই পত্রিকাটা পরিচালনা করতেন, ইন্ডিয়ান ওপিনিয়ন। আর গান্ধীজির লেখা বিখ্যাত বই হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা কিন্তু গান্ধীজির সবচেয়ে বিখ্যাত বই, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা। তো এই অহিংস সত্যাগ্রহ আদর্শ বেছে নিয়েছিলেন, এক্ষেত্রে গান্ধীজির অনুপ্রেরণা কি ছিল? দেখো, গান্ধীজির জন্ম গুজরাট, আর গুজরাটে জৈন ধর্মের ব্যাপকভাবে প্রচার ছিল, এখনো আছে, প্রচুর জৈন সম্প্রদায়ের মানুষ গুজরাটে থাকেন। তো সেক্ষেত্রে জৈন সম্প্রদায়ের মানুষ, তাদের জীবনযাপন পদ্ধতি ইত্যাদি গান্ধীজিকে আকৃষ্ট করেছিল অহিংসার জন্য। গান্ধীজি বাড়ির পরিবেশ, সেখানে বৈষ্ণব সংস্কৃতি ছিল, সেটা আকৃষ্ট করেছিল। এছাড়া গান্ধীজিকে গীতার যে বিভিন্ন গীতার যে সার, সেটা গান্ধীজিকে অনুপ্রেরণা দিয়েছিল। এর পাশাপাশি কিছু বিদেশি বই যেটা গান্ধীজিকে খুব অনুপ্রেরণা দেয়, এবং এই বইগুলো কার লেখা এটা কিন্তু পরীক্ষাতে আসে। একটা হচ্ছে রাস্কিনের লেখা বই হচ্ছে আনটু দ্য লাস্ট, শেষ পর্যন্ত। আর একটা বই হচ্ছে টলস্টয়ের লেখা বই হচ্ছে তোমার কিংডম অফ গড। এই দুটো বই গান্ধীজিকে ভীষণভাবে কিন্তু অনুপ্রেরণা দিয়েছিল। তার কোশ্চেন আমাদের, টোডরমল কে ছিলেন? দেখো, টোডরমল কে ছিলেন? টোডরমল হচ্ছে আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল তার একজন অন্যতম ছিলেন টোডরমল। এই টোডরমল ইনি আকবরের অর্থমন্ত্রী ছিলেন। ইনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। এই টোডরমল আকবরের রাজসভায় যোগদানের আগে আকবরের যে পূর্বসূরি ছিলেন অর্থাৎ শেরশাহের কিন্তু কর্মচারী ছিলেন, যার ফলে শেরশাহের যে আর্থিক নীতি বা রাজস্ব নীতি সেটা তিনি খুব ভালো মতো বুঝতে পেরেছিলেন এবং আকবরের সময়কালে সেটাকে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন। টোডরমলের বিখ্যাত যে সিস্টেম সেটা হচ্ছে জাপ্তি প্রথা, এটা মনে রাখবে, জাপ্তি প্রথা। আর এই জাপ্তি প্রথার মধ্যেই যেটা আসে সেটা হচ্ছে দহশালা বন্দোবস্ত। আমার আগের ভিডিওতে তোমরা পাবে, আমি সেখানে বলেছিলাম যে 10 শালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, আর দহশালা বন্দোবস্ত বললে সেটা টোডরমল, সেটা কিন্তু আকবরের সঙ্গে যুক্ত। অতএব এটা তোমরা মাথায় রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, আকবরের রাজসভায় যে কোনো ব্যক্তি তিনি যে ক্ষেত্রেরই হন না কেন আকবর কিন্তু তাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন। তো টোডরমলকেও আকবর যুদ্ধে পাঠিয়েছিলেন। টোডরমল হলেন আকবরের প্রথম হিন্দু সেনাপতি। হিন্দু সেনাপতি, আকবর প্রত্যেককেই যুদ্ধে পাঠিয়েছিলেন। তো সেক্ষেত্রে টোডরমলকে আকবর যুদ্ধে পাঠিয়েছিলেন সেনাপতি হিসাবে। তো সেই হিসাবে আকবরের প্রথম হিন্দু সেনাপতি হিসাবে যুদ্ধে যায় তিনি হচ্ছেন টোডরমল। তো এই হচ্ছে আমাদের টোডরমল সংক্রান্ত ইনফরমেশন। নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে, দুইজন মোগল সম্রাটের আত্মজীবনী। কোন দুইজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন? খুব ভালো কোশ্চেন। দুজন মোগল সম্রাট, একজন হচ্ছে বাবর আর একজন হচ্ছেন জাহাঙ্গীর। দেখো, এদের আত্মজীবনী মনে রাখা খুব সহজ, কারণ বাবর হচ্ছে, প্রথমে থাকবে তুজুক ই বাবরি, আর এটাও তাই, তুজুক ই জাহাঙ্গীরি। অতএব নাম মনে রাখা কোনো কঠিন নয়, নামটা অত্যন্ত সোজা মনে রাখা। তো বাবরের আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরি, আর জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। বাবরের সম্পর্কে একটু ইনফরমেশন লাগবে আমাদের। সেটা হচ্ছে, বাবর ভারতে আক্রমণ করেছিল। বাবর কে ছিলেন? এরা ছিলেন মঙ্গোলিয়ায় এদের বাসস্থান ছিল, মঙ্গোলিয়া। আর সেখান থেকে এরা বাবরের পূর্বপুরুষ মঙ্গোলিয়া, সেখান থেকে ভারতে আসে। বাবর বাবার দিক থেকে হচ্ছে তৈমুরলং, আর মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান। অর্থাৎ এশিয়ার দুই দুর্ধর্ষ যোদ্ধা। তো এই দুর্ধর্ষ যোদ্ধাই হচ্ছে, তাদের রক্ত বাবরের শরীরে রয়েছে। মায়ের দিক থেকে চেঙ্গিস খান, বাবার দিক থেকে তৈমুরলং।
বাবর যে ভারতে আক্রমণ করে প্রথম যুদ্ধ হচ্ছে 1526 পানিপথের যুদ্ধ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের 3টে যুদ্ধ ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা হচ্ছে প্রথম যুদ্ধ 1526 পানিপথের যুদ্ধ। এখানে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি ছিল। বাবর যে যুদ্ধে জয়লাভ করেছিল তার একটা কারণ ছিল এখানে বাবরের যুদ্ধ কৌশল এবং কামান ব্যবহার। যুদ্ধ কৌশল যেটা বাবরের, সেটা দুটো নাম আছে, একটাকে বলা হয় রুমি কৌশল, আর একটাকে বলে তুলুগমা। এই কৌশলে বাবর যুদ্ধ করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাবরের সম্পর্কে কিছু ইনফরমেশন, তোমরা এটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে। দেখো, সাতবাহন বংশ হচ্ছে আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে সাউথ ইন্ডিয়ার যে ইতিহাস আমরা পড়বো, সেখানে অ্যানশিয়েন্ট সাউথ ইন্ডিয়াতে কিন্তু আমরা সাতবাহন পড়বো আর সঙ্গম লিটারেচারটা পড়বো। সঙ্গম ডাইনেস্টি আমাদের খুব একটা দরকার নেই। আর বাকি যেগুলো আমরা দক্ষিণের ইতিহাস, সেগুলো কিন্তু সব প্রি মেডিয়াভেল, মানে মধ্যযুগের আগে। ওটা কিন্তু ঠিকঠাক মানে তোমার অ্যানশিয়েন্ট হয় না। তো যাই হোক, অ্যানশিয়েন্টে আমাদের শুধু সাতবাহনই আসবে। তো সাতবাহন যে বংশ রয়েছে, সাতবাহন বংশ, এদের সম্পর্কে প্রশ্নটা ছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে। এদের সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। এক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। আর রাজধানী, সাতবাহনদের রাজধানী ছিল হচ্ছে প্রতিষ্ঠান। রাজধানী হচ্ছে প্রতিষ্ঠান বা পৈঠান, এটা হচ্ছে রাজধানী। আর শ্রেষ্ঠ রাজা যে ছিলেন, শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এরা মাতৃতান্ত্রিক ছিল, নামের সঙ্গে মায়ের নাম যুক্ত থাকে, গৌতমীপুত্র সাতকর্ণী। এখানে দুটো ইম্পর্টেন্ট শিলালিপি রয়েছে যেখান থেকে পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। একটা শিলালিপি হচ্ছে নানাঘাট, একটা হচ্ছে নাসিক। নানাঘাট প্রশস্তি মানে হচ্ছে, এটাকে ইংলিশে বলে ইওলজি বলা হয়, মানে রাজার সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে লেখা। নানাঘাট প্রশস্তির রচয়িতা হচ্ছে রানী নয়নিকা। আর নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বলশ্রী। মাথায় রাখবে, এই যে গৌতমী কথাটা আছে আর এই যে গৌতমী পুত্র সাতকর্ণী, তাহলে নাসিক প্রশস্তির রচয়িতা গৌতমী বলশ্রী। এটা কার সম্পর্কে? এটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী, তার সম্পর্কে লেখা হচ্ছে নাসিক প্রশস্তি। ঠিক আছে, শ্রেষ্ঠ রাজা যে নাসিক প্রশস্তি, তার সম্পর্কে লেখা। আর নানাঘাট প্রশস্তি রানী নায়নিকা লিখেছে, এটা হচ্ছে তোমার প্রথম সাতকর্ণীর ওপরে লেখা। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী এই প্রশস্তিটা রচনা করেছে। আর এই বংশের শেষ রাজা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে শেষ উল্লেখযোগ্য রাজা, এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। তো এই হচ্ছে তোমাদের একবারে সাতবাহন সম্পর্কে মোটামুটি ধারণা। ও আরেকটা জিনিস বলে রাখি সাতবাহনদের ওপরে, এই বংশের একজন বিখ্যাত রাজা ছিল হলা। এই রাজার লেখা একটা বই, সেটা পরীক্ষায় আসে, গাথা সপ্তশতী কার লেখা, সেটা হচ্ছে হলা তার লেখা। ইনি কিন্তু সাতবাহন বংশেরই রাজা ছিলেন। তো এটা হচ্ছে আমাদের সাতবাহনদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। দেখো, এই যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে, একটা প্রশ্ন পড়ালে তোমাদের একটা তথ্য জানা হবে। আর আমি যদি এই বিষয়টার উপরে একটু ধারণা দিয়ে দিই তোমাদের, তাহলে ওর আশেপাশে, ওর সামনে পেছনের কিছু ইনফরমেশন একবারে তোমাদের হয়ে যাবে। আমাদের প্রশ্নটা ছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এই শ্রীরঙ্গপত্তমের সন্ধির সঙ্গে আমরা একসঙ্গে কয়েকটা তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যুদ্ধটার নাম হচ্ছে অ্যাংলো মাইসোর। যুদ্ধের নাম হচ্ছে অ্যাংলো মাইসোর। অ্যাংলো মানে হচ্ছে ব্রিটিশ, এটা হচ্ছে তোমার মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর মাইসোর হচ্ছে মহীশূরের সঙ্গে ব্রিটিশদের 4টে যুদ্ধ হয়েছিল। 1 নম্বর যুদ্ধ, যেটা প্রথম অ্যাংলো মাইসোর যুদ্ধ, সেটা হচ্ছে 1767 থেকে 69। আর এই যুদ্ধ যখন শেষ হয় 69, এই সময়কালে মাদ্রাজের সন্ধি হয়। আর এই সময় রাজা কে ছিলেন? হায়দার আলী। মাইসোরের রাজা ছিলেন হায়দার আলী। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে যুদ্ধটা হয় 1780 থেকে 84, এই যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয় এবং তার পুত্র টিপু সুলতান তিনি রাজা হন। এই যুদ্ধের শেষে যে সন্ধিটা হয় সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি। আর এরপরে এটা তাহলে সন্ধিটা হচ্ছে যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন ম্যাঙ্গালোরের সন্ধি। আর 3 নম্বর যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে 1790 থেকে 92, এটা তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ। এখানে হয় হচ্ছে শ্রীরঙ্গপত্তমের
সন্ধি। এই শ্রীরঙ্গপত্তম ছিল হচ্ছে টিপু সুলতানের রাজধানী। শ্রীরঙ্গপত্তমের সন্ধি এই 92 সালে হয়। আর লাস্ট 4 নম্বর যুদ্ধটা হয় 1799। এখানে কোনো সন্ধি হয় না, কারণ ব্রিটিশরা টিপু সুলতানকে হত্যা করে মাইসোর দখল করে নেয়। এই হচ্ছে 4টা মোট যুদ্ধ। এই 4টা যুদ্ধ এবং তার সঙ্গে 3টে সন্ধি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে মাইসোরের যে বিখ্যাত রাজা যিনি ছিলেন অর্থাৎ টিপু সুলতান, এই টিপু সুলতান তিনি হচ্ছে ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তিনি জানতেন যে ফরাসিরা হচ্ছে ব্রিটিশদের শত্রু, অতএব ব্রিটিশ হচ্ছে টিপু সুলতানের শত্রু আমার মিত্র, অতএব ফ্রান্সের সঙ্গে তিনি সখ্যতা করেছিলেন এবং জেকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন। আর একটা হচ্ছে ট্রি অফ লিবার্টি, যেটাকে স্বাধীনতার বৃক্ষ বলা হয়, তিনি ট্রি অফ লিবার্টি স্থাপন করেছিলেন মাইসোরে। তো টিপু সুলতানের সঙ্গে কিন্তু এই দুটো ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি, সেটা তৃতীয় ইঙ্গো মাইসোর যুদ্ধ এবং সেটা 1792 সাল। নেক্সট কোশ্চেন আমাদের, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? দেখো, ভারতের ঠিক মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা গেছে, আর এই কর্কটক্রান্তি রেখা ভারতের ঠিক মাঝখান দিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে সেটা হচ্ছে গুজরাট, রাজস্থানকে সামান্য টাচ করেছে, মধ্যপ্রদেশ, তারপরে তোমার ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। মোট কটা রাজ্য হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, মোট 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ভারতবর্ষে। কর্কটক্রান্তি রেখার যে মান সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এবার যদি তোমাদের প্রশ্ন দেয় এই যে এখানে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে, তাহলে তোমাদের মনে রাখতে হবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আর হচ্ছে নদিয়া। এই 5টা জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গেছে। এর মধ্যে পশ্চিম বর্ধমানে হচ্ছে দুর্গাপুর, পূর্ব বর্ধমানে হচ্ছে আউশগ্রাম, তারপরে হচ্ছে গুসকরা, বাঁকুড়ার ওপর দিয়ে গেছে, পুরুলিয়াতে আদ্রার ওপর দিয়ে গেছে, আর নদিয়াতে হচ্ছে ধুবুলিয়া আর হচ্ছে কৃষ্ণনগর, এই কয়েকটা জায়গার উপর দিয়ে এটা গেছে কর্কটক্রান্তি রেখা। আর তোমাদের যদি আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের প্রমাণ দ্রাঘিমা, দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট, মানে পূর্ব, এটা মাথায় রাখতে হবে। এইটা এই প্রমাণ দ্রাঘিমা কার ওপর দিয়ে গেছে? এখানে কিন্তু কার ওপর দিয়ে গেছে যদি বলে, সেখানে তোমাদের অপশন অনেক রকম থাকতে পারে। আমরা যেটা জানি সেটা হচ্ছে এলাহাবাদ, যেটাকে আমরা বলবো এখন প্রয়াগরাজ। 2 নাম্বার কার ওপর দিয়ে গেছে? কোকোনদ। 3 নাম্বার হচ্ছে নৈনি। এগুলো সব ক্লোজ, পাশাপাশি জায়গা। ঠিক আছে, এছাড়াও আমাদের পরীক্ষার অপশনে থাকতে পারে মির্জাপুর, সেটাও থাকতে পারে। তো এগুলো জায়গার উপর দিয়ে গেছে হচ্ছে আমাদের প্রমাণ দ্রাঘিমাটা। এবার যদি বলে প্রমাণ দ্রাঘিমা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, যদি রাজ্য বলে তাহলে মাথায় রাখবে সেটা হবে ইউপি মানে উত্তরপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ 5টা রাজ্যের ওপর দিয়ে তোমার হচ্ছে প্রমাণ দ্রাঘিমা যেটা সেটা গেছে। আর যদি কোনো পার্টিকুলার স্থান বলে তাহলে এলাহাবাদ বা কোকোনদ বা নৈনি বা প্রয়াগরাজ বা মির্জাপুর এরকম নাম যেগুলো থাকবে সেগুলোই হবে। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? খুব ভালো কোশ্চেন। আমাদের ভারতবর্ষের উত্তর দক্ষিণের যে দৈর্ঘ্য সেটা কত? দেখো এখানে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দুটোই ইসে করব। তো ভারতবর্ষের উত্তরে ইন্দিরাকল, দক্ষিণে হচ্ছে তোমার কন্যাকুমারী, এদিকে হচ্ছে কিবুথু, এদিকে হচ্ছে গুহারমোটার, একদম পূর্ব, একদম পশ্চিম, একদম উত্তর, একদম দক্ষিণ। এবার উত্তর থেকে দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 3214
কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 2933। তাহলে এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ হচ্ছে 67, এখানে 14, তাহলে 81, আর থাকলো হচ্ছে 281 কিলোমিটারের গ্যাপ আছে। তো এইবার এই কারণে ভারতবর্ষটা হচ্ছে শেপ, আকৃতিগতভাবে আমরা যদি এইভাবে আকৃতি করি তাহলে সেটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির হচ্ছে ভারতের আকৃতি। আর উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে ভারতের স্থলসীমা কত? স্থলসীমা বলতে আমাদের ভারতবর্ষের যে ম্যাপটা, আমরা যদি এইভাবে ভারতবর্ষের ম্যাপটাকে আমরা যদি দেখাই, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের জলভাগ, এই দিকটা হচ্ছে আমাদের জলভাগ। এই জলভাগটাকে বাদ দিলে বাকিটা আমাদের থাকলো হচ্ছে স্থলসীমানা। তো এই যে ভারতবর্ষের যে স্থলসীমানা রয়েছে, এই স্থলসীমানাটা কত? সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের স্থলসীমানা। আর যদি আমাদের জলসীমানা বলে কত, মানে আমাদের জলসীমানা আবার দু রকম হবে, একটা হবে মেইনল্যান্ডের সঙ্গে, একটা আন্দামান এবং লাক্ষাদ্বীপকে ধরে। যদি আমাদের মেইনল্যান্ড বলে শুধুমাত্র, তাহলে সেটা হবে 6100 কিলোমিটার। আর যদি আন্দামান এবং লাক্ষাদ্বীপকে ধরে বলা হয় তাহলে হবে 7516.6 কিলোমিটার। ঠিক আছে, এটা এই তিনটে ইনফরমেশন কিন্তু খুব দরকার, আমাদের পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট চ্যানেল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় কোনো একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে দিতে পারে, কিন্তু আমাদেরকে মোটামুটি যে কটা ইম্পর্টেন্ট ভারতের সারাউন্ডিংসে রয়েছে প্রত্যেকটা চ্যানেল সম্পর্কে আমাদের জানতে হবে। তো চ্যানেল বলতে কি বোঝানো হয়? দেখো, একটা হয় ক্যানেল, একটা হয় চ্যানেল। চ্যানেল বলতে সেটা প্রাকৃতিকভাবে দুটো ভূখণ্ডের মাঝখানে জলরাশি, সেটাকে বলা হয় চ্যানেল। আর যদি সেটা মানুষ তৈরি করে তাহলে সেটা হবে ক্যানেল। যেমন সুয়েজ খাল মানুষ তৈরি করেছিল, তাই সুয়েজ খালটাকে বলা হচ্ছে ক্যানেল। আবার জিব্রাল্টার প্রণালী ওটা চ্যানেল, ইংলিশ চ্যানেল। সেরকম ভারতের মধ্যে বিভিন্ন চ্যানেল রয়েছে, যেরকম ডানকান প্যাসেজ আছে, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। তো এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবেই তৈরি, সেই জন্য এগুলোকে বলা হয় চ্যানেল। তো আমরা প্রথমে লাক্ষাদ্বীপের দিকে আসি। তো লাক্ষাদ্বীপের ক্ষেত্রে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, তার নিচে এটা হচ্ছে মিনিকয়, আর তার নিচে এটা হচ্ছে মালদ্বীপ, মাথায় রাখবে। এবার আমরা ভারতের মাঝখানে চলে গেছে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর। এখান থেকে আমরা যত নিচে নামবো আমরা 0 ডিগ্রির দিকে যাব। তাহলে আমরা নিচে যত নামবো 23.5 থেকে নিচে নামলে পারে 23.5 থেকে নিচে নামলে পারে 0-র দিকে যাচ্ছি। তাহলে 23.5-এর পরে 22, তারপরে 21, তারপরে 20, এই করতে করতে 1, 0 এরকম আসবে। তাহলে এখানেও দেখো, তাহলে যত ওপরে থাকবো তত কি হবে আমাদের, মানে মানটা বেশি, যত নিচে নামবো মান তত কমবে। তা এটা এই কারণেই বললাম, এই যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় এদের অবস্থানগুলো যদি তুমি এইভাবে দেখো, উত্তর থেকে দক্ষিণ, আগে লাক্ষাদ্বীপ, তারপরে মিনিকয়, তারপরে হচ্ছে মালদ্বীপ। এবার তুমি দেখো লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝখানে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, মিনিকয় আর মালদ্বীপের মাঝখানে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তোমরা বারবার মুখস্থ করবে এবং ভুলে যাবে, তার জন্য এই জিনিসটাকে দেখানো যে ওপর থেকে নিচে নামলাম, দেখো 9 ডিগ্রিটা 8 ডিগ্রি হয়ে গেল। তো এই কারণে এবার আমরা যদি আন্দামানের দিকে আসি, আন্দামানের দিকে আসলে আমরা একটা পাবো হচ্ছে আমরা 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, আর একটা পাবো হচ্ছে আমরা ডানকান প্যাসেজ। ঠিক আছে, ডানকান প্যাসেজ, এই দুটো জিনিস আমরা পাবো। আরো হয় কোকো চ্যানেল, হয় আরো অনেক কিছু হয়, তো ওগুলো আমরা আপাতত যাচ্ছি না। ডানকান অফ হজেস আছে আমাদের সুন্দরবনের ওখানে আছে, ওগুলো আমরা পরে দেখবো। তো এখানে এই যে ডানকান প্যাসেজ যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ। আর 10 ডিগ্রি চ্যানেল যেটা, সেটা হচ্ছে আমাদের আন্দামান আর নিকোবর, এদের মাঝখানে হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। তো তোমরা এটা মনে রাখবে, তাহলে লাক্ষাদ্বীপ মিনিকয়ের মাঝখানে 9 ডিগ্রি, মিনিকয় মালদ্বীপের মাঝখানে 8 ডিগ্রি, সাউথ আন্দামান লিটল আন্দামানের মাঝখানে ডানকান প্যাসেজ, আন্দামান আর নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেন? খুব ভালো কোশ্চেন। ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেন? গণপরিষদ মানে কি? গণপরিষদ মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদ মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারত যখন পরাধীন ছিল তখন ভারতীয়দেরকে নিয়ে একটা পরিষদ গঠন করার প্রয়োজন, এই জিনিসটা প্রথম যিনি বলেছিলেন তার নাম হচ্ছে এম এন রায়।
এম এন রায় কবে বলেছিলেন? 1934। এম এন রায় কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়। যদিও এই মানবেন্দ্রনাথ রায় নামেই তিনি পরিচিত, কিন্তু তার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য আসল নাম। আর এম এন রায় হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় ইনি কে ছিলেন? ইনি ছিলেন বিখ্যাত কমিউনিস্ট নেতা। বিখ্যাত কমিউনিস্ট নেতা, মাথায় রাখবে এই এম এন রায় বিখ্যাত কমিউনিস্ট নেতা। আমাদের ভারতবর্ষে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম, পরে তো এম হয়, প্রথমে সিপিআই, এখনো সিপিআই আছে, সিপিআই এবং সিপিআইএম, এরা পরে বিভাজন হয়। প্রথমে যেটা ছিল সিপিআই, তো সেই সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা দুবার প্রতিষ্ঠা হয়েছে। একবার 1920-তে প্রতিষ্ঠা হয়েছে, একবার 1925-এ প্রতিষ্ঠা হয়েছে। 1920-তে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে তাসখান্দ, সেটা তাসখান্দে প্রতিষ্ঠা হয়েছিল। তখন সেটা ইউএসএসআর এর অধীনে ছিল। পরবর্তীকালে তাসখান্দ আলাদা হয়ে যায় উজবেকিস্তানে। আর 1925 সালে যেটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে কানপুরে প্রতিষ্ঠা হয়। আর কানপুরে যখন প্রতিষ্ঠা হয় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। সিঙ্গারাভেলু চেট্টিয়ার তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তো সিপিআই দুইবার প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে ভারতে প্রতিষ্ঠা হয়, এটা ভারতের বাইরে বিদেশে প্রতিষ্ঠা হয়। এই যে 1920 সালে যখন বিদেশে তাসখান্দে যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়। আর এম এন রায় প্রথম বলেছিলেন 1934-এ যে ভারতের একটা গণপরিষদ গঠন করা প্রয়োজন। এর পরের বছর 1934-এর ঠিক পরের বছর 1935 সালে আইএনসি জাতীয় কংগ্রেস প্রথম সরকারিভাবে, মানে জাতীয় কংগ্রেস প্রথম সরকারিভাবে ঘোষণা করে যে ভারতের একটা সংবিধান দরকার, ভারতের একটা সংবিধান দরকার, আর এই সংবিধানের জন্য গণপরিষদ দরকার, এই সংবিধানের জন্য গণপরিষদ প্রয়োজন। ঠিক আছে, তো এই যে বিষয়টা সেটা কিন্তু এম এন রায় বলার পরের বছর 1935-এ এটা হয়েছিল। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে গণপরিষদের প্রথম সভা কবে বসেছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গণপরিষদের প্রথম সভা, দেখো গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল সেটা হচ্ছে গণপরিষদের প্রথম সভা। তো গণপরিষদের প্রথম সভা হয়েছিল আমাদের 9 ডিসেম্বর 1946। প্রথম সভা হয়েছিল এই দিনকে। আর এই দিনকে প্রথম সভায় সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন প্রথম সভাপতি। অ্যাকচুয়ালি কি হয়, ধরো আমরা একটা মিটিং ডেকেছি, কি উপলক্ষে? কোনো একটা ধরে নাও দুর্গাপূজা উপলক্ষে একটা মিটিং ডেকেছি। তো এবার সেই মিটিংটা হবে, তো সেই মিটিংয়ে সবাই উপস্থিত হলো। এবার ওই দিনকে, ওই পার্টিকুলার দিনে মিটিংটাকে পরিচালনা করতে হবে। তো সেই জন্য কি দরকার আমাদের? একটা ওই মিটিংটাকে পরিচালনা করার জন্য একটা সভাপতি দরকার। তো আমরা নর্মালি কি করি? বয়স্ক যে আছে তাকে সভাপতি বানাই। তো সেই রকমই ভাবে গণপরিষদ এই দিনকে প্রথম মিটিং হয়। তো এই দিনকে ঠিক হবে যে আমাদের গণপরিষদের পার্মানেন্ট সভাপতি কে হবে, ভাইস প্রেসিডেন্ট কে হবে, আনুষঙ্গিক বিভিন্ন পদ কারা কারা নেবে, সেটা কিন্তু এই দিনকের মিটিং এ ঠিক হবে। তো কিন্তু ওই দিনকের মিটিংটা কে চালাবে, তার জন্য সচ্চিদানন্দ সিনহা বয়স্ক সদস্য ছিলেন, তাকে সভাপতি বানানো হয়, এবং সেটা 9 ডিসেম্বর 1946-এ। আর এরপরে যেটা তোমার হচ্ছে স্থায়ী সভাপতি, এই দিনকের মিটিং এ ঠিক হয় স্থায়ী সভাপতি কে হবে। স্থায়ী সভাপতি হবে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী সভাপতিকে রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়, সেটা হচ্ছে এই দিনের মিটিং এ। কিন্তু ওই দিনকে সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা ছিলেন। আর স্থায়ী সভাপতির পাশাপাশি সভাপতিকে প্রেসিডেন্ট বলা হয়। তো ভাইস প্রেসিডেন্ট কিন্তু দুইজন ছিলেন। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট দুইজন ছিলেন, একটা হচ্ছে ভিটি কৃষ্ণমাচারী একজন ছিলেন, আর সি মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি, সি মুখার্জি আর একজন ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গণপরিষদের প্রথম সভা এবং তার সঙ্গে সংক্রান্ত তথ্য। নেক্সট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে অবজেক্টিভ রেজুলেশনের ধারণা কে দেন? দেখো এই যে অবজেক্টিভ রেজুলেশন যে শব্দটা আমি বলছি, এইটাই কিন্তু আমাদের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল, সেই সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলটাই হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন। তো সেই অবজেক্টিভ রেজুলেশন যেটা, সেই অবজেক্টিভ রেজুলেশনের ধারণা দেন হচ্ছে জওহরলাল নেহেরু। তিনি হচ্ছে আমাদের অবজেক্টিভ রেজুলেশনের ধারণা দেন। এটা তিনি দেন হচ্ছে 13 ডিসেম্বর 1946-এ। মানে আমাদের 9 ডিসেম্বর হচ্ছে প্রথম সভা বসে, আর 13 ডিসেম্বর হচ্ছে অবজেক্টিভ রেজুলেশনের কনসেপ্ট দেন হচ্ছে জওহরলাল নেহেরু। আর এটাই হচ্ছে গ্রহণ করা হয় হচ্ছে 22 জানুয়ারি
1947, 22 জানুয়ারি 1947 কিন্তু এটাকে আমাদের গণপরিষদ এটাকে অ্যাকসেপ্ট করে এবং অ্যাডপ্ট করে, চালু করে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারত কমনওয়েলথের সদস্য কবে হয়? নেক্সট কোশ্চেন, ভারত কমনওয়েলথের সদস্য কবে হয়? ভারত কমনওয়েলথের মেম্বার হয়েছিলেন, কমনওয়েলথ কাকে বলা হয় আগে সেটা বলি। কমনওয়েলথ মেম্বার, কমনওয়েলথ কাকে বলা হয়? কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশরা পৃথিবীর যে সমস্ত দেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল সেই সমস্ত দেশকে নিয়ে একটা সংগঠন, যে সংগঠনটাকে বলা হয় কমনওয়েলথ। এই সংগঠনের সদস্য যদি কোনো রাষ্ট্র হয় তার মানে হচ্ছে সেই রাষ্ট্রগুলোকে ব্রিটিশ সরকার বিভিন্ন সময়কালে বিভিন্ন সহযোগিতা করবে। কোনো বাধ্যবাধকতা নেই যে তারা কমনওয়েলথের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। তাদের মনে হলে তারা কমনওয়েলথ থেকে বেরিয়ে যেতে পারে। তো সেই কমনওয়েলথের সদস্য ভারত হয়েছিল হচ্ছে তোমার মে মাসে। কমনওয়েলথের সদস্য ভারত হয় হচ্ছে মে 1949-এ। কমনওয়েলথের সদস্য ভারত কবে হয়? মে 1949-এ। এর সঙ্গে আমরা কয়েকটা ইনফরমেশন জেনে রাখবো, সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা কবে অ্যাকসেপ্ট করেছিলাম? ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের অ্যাকসেপ্ট হয়েছিল 22 জুলাই 1947-এ। আর ন্যাশনাল ফ্ল্যাগের যে ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া সেটা তো তোমরা জানোই হয়তো। তো ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে 22 জুলাই 1947, এটা আমরা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাকসেপ্ট করি। ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম যেটা, সেটা আমরা অ্যাকসেপ্ট করি কবে? সেটা 24 জানুয়ারি 1950। আবার ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন। ন্যাশনাল সং ও সেম একই ডেট 24 জানুয়ারি 1950, এটাকে আমরা অ্যাকসেপ্ট করি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক ইনফরমেশন, এর সঙ্গে আমাদের এটা জানা থাকলো। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতনাট্যম নাচ কোথাকার? খুব সুন্দর কোশ্চেন। এটা আমাদের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম। এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। আমাদের ক্লাসিক্যাল যে ডান্সগুলো রয়েছে আমি তার নাম আগে লিখি। প্রথম নামটা হচ্ছে ভারতনাট্যম, তারপর হচ্ছে কত্থক, তারপর হচ্ছে কথাকলি, তারপর হচ্ছে কুচিপুড়ি, তারপরে হচ্ছে কথাকলি মোহিনীআট্টম, তারপরে হচ্ছে মণিপুরি, তারপরে হচ্ছে ওড়িশি, আর লাস্টে হচ্ছে সত্রিয়া। এই কটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স। আর এই ক্লাসিক্যাল ডান্সের মধ্যে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, খুব ভালো করে দেখতে হবে। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, কথাকলি হচ্ছে কেরালা, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্র, মোহিনীআট্টম হচ্ছে কেরালা, মণিপুরি হচ্ছে মণিপুর, ওড়িশি হচ্ছে উড়িষ্যা এবং সত্রিয় হচ্ছে আসাম। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য, তোমরা মনে রাখবে। লাস্ট কোশ্চেন, ইতালির রাজধানী। খুব সহজ কোশ্চেন, শেষেরটা কিন্তু আমাদের খুব সহজ। ইতালির রাজধানী, দেখো ইতালির যে রাজধানী রয়েছে সেটা হচ্ছে রোম, এটা তোমরা জানো। ইতালির রাজধানী রোম। গ্রিসের, ইউরোপের আরো কয়েকটা দেশ বলে দিই। গ্রিস হচ্ছে এথেন্স, তারপরে তোমার হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, তারপরে অস্ট্রিয়া হচ্ছে ভিয়েনা, তারপরে হচ্ছে বেলজিয়াম হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম এর রাজধানী হচ্ছে ব্রাসেলস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। তারপরে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, নেদারল্যান্ড রাজধানী হচ্ছে আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী। পোল্যান্ডের রাজধানী হচ্ছে পোল্যান্ডের রাজধানী ওয়ারসা। পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 15টা প্রশ্নের ভিডিও। তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং তোমরা যদি পারো তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে পারো। ভালো থাকবে, টাটা।